আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে রিস্ক মেজারমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা লাইফ ইন্সুরেন্স নিয়ে আলোচনা করব এবং বরাবরের মতোই আমি মোহাম্মদ সজীব মোল্লা আপনাদের সাথে এই ইন্সুরেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে কোর্সটি মানে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো লাইফ ইন্সুরেন্স। তো প্রথমে চলুন আমরা একটু দেখে নিই যে আমরা কোন কোন বিষয়গুলো এখানে তুলে ধরছি। সর্বপ্রথম হচ্ছে প্রথমে চলুন আমরা একটু দেখে নিই আমরা কি কি এখানে তুলে ধরছি। প্রথমে হচ্ছে ডেফিনিশন অফ লাইফ ইন্সুরেন্স, আমরা লাইফ ইন্সুরেন্সের ডেফিনিশন যেটা সেটা দেখছি। তার পরবর্তীতে ক্লাসিফিকেশন অফ লাইফ ইন্সুরেন্স পলিসি, আমাদের এই যে ইন্সুরেন্স এবং ইন্সুরেন্স পলিসি এই যে বিষয়টা কেমন এটা আমরা এইখানেই বুঝতে পারবো। অ্যানুইটি যেটা, অ্যানুইটি বলতে একটা নির্দিষ্ট যে বিষয়টা বোঝায় একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী একটা পেমেন্ট, এটা আমরা এখানে দেখব। অবজেক্টিভস অফ অ্যানুইটি, ক্লাসিফিকেশন অফ অ্যানুইটি, অ্যানুইটির কত প্রকার ভাগ করা যায়, সারেন্ডার ভ্যালু, সারেন্ডার মানে তো বোঝেন আপনি যখন কোনো জিনিস আর পারছেন না মানে আত্মসমর্পণ মূল্য অনেকটা, যে বীমার টাকা বা প্রিমিয়াম আপনি যখন পরিশোধ করে একটা সময় অক্ষম হয়ে পড়েছেন, আপনি হয়তোবা সেই নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি যদি নিজেকে আত্মসমর্পণ করেন, তো সেক্ষেত্রে আপনাকে কত পরিমাণ টাকা দেওয়া হবে এটা হচ্ছে সারেন্ডার ভ্যালু। দা ফর্ম অফ পেমেন্ট, সারেন্ডার ভ্যালু, সারেন্ডার ভ্যালুর পেমেন্ট কিভাবে করতে হয় সেটা। The basis of calculation of surrender value, method of calculating surrender value, surrender value কিভাবে ক্যালকুলেট করা যায়। দেন আমাদের মর্টালিটি টেবিল, মৃত্যু হার পঞ্জি, যে আসলে কতজন মানুষ মারা যাচ্ছেন এর উপরে আমরা একটা পঞ্জি করি, এটা হচ্ছে মৃত্যু হার পঞ্জি। ফিচার্স অফ মর্টালিটি টেবিল, এটা প্রিমিয়াম কাকে বলে, আর দ্য কনসিডারিং ফ্যাক্টরস অফ ক্যালকুলেটিং রেট অফ প্রিমিয়াম, আমরা কোন কোন বিষয়কে কনসিডার করে রেট অফ প্রিমিয়াম বের করতে পারি। আর ক্লাসিফিকেশন অফ প্রিমিয়াম, প্রিমিয়াম কত প্রকার, এবং ক্রিটিসিজম অফ মর্টালিটি টেবিল। এই টোটাল 14টা বিষয় নিয়েই আমরা লাইফ ইন্স্যুরেন্সটাকে সাজিয়েছি। লাইফ ইন্স্যুরেন্সের কিছু অঙ্ক রয়েছে, প্রিমিয়াম নির্ধারণ করার বিষয়, অ্যানুইটি নির্ণয় করার বিষয় এইগুলো। তবে প্রিমিয়াম নির্ণয় করার যে বিষয়ের অঙ্কগুলো খুবই স্বাভাবিক অঙ্ক, অ্যানুইটির অঙ্কগুলো আপনারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সে অনেক পড়েছেন। তো আমরা প্রথমে থিওরি চ্যাপ্টারটুকু আলোচনা করি, ক্লাসে আমরা পরবর্তীতে এই অঙ্ক যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব, এবং এম এন মিশ্রর যে বইটা রয়েছে সেখান থেকে আমরা বেশিরভাগ বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো চলুন, লাইফ ইন্স্যুরেন্স বলতে সাধারণত বোঝাচ্ছে যে আপনার লাইফ ইন্স্যুরেন্স is a contract between an insurance policy holder and insurer, where the insurer promises to pay its designated beneficiary a sum of money or benefits upon the death of the insured person. এখানে আসলে বীমাকারী এবং মানে বীমাকারক এবং বীমা গ্রহীতা, এই যে দুইজন ব্যক্তি রয়েছে, মানে যিনি বীমা করান বা কোম্পানি, যিনি বীমাকারী কোম্পানি তিনি হচ্ছেন বীমা কারক, আর যিনি আসলে বীমাটা করেন বা বীমাটা গ্রহণ করেন বা এই চুক্তিটা সম্পন্ন করেন একজন সাধারণ মানুষ। যখন কোনো বীমা কোম্পানির কাছে গিয়ে বীমা করেন, তখন যেই সাধারণ মানুষটা যিনি এটাকে গ্রহণ করছেন তাকে বলে বীমা গ্রহীতা। অতএব লাইফ ইন্স্যুরেন্সটা হলো যখন কোনো মানুষ তার জীবনের অনিশ্চয়তা বা এই জীবনের সংক্রান্ত যে কোনো বিষয়কে বা লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড যে কোনো বিষয়, মানে যেখানে আপনার মৃত্যু ঝুঁকি বা জীবনের অন্যান্য যে কোনো ঝুঁকিকে মিটিগেট করে বা উপশম করে একটা বীমা চুক্তি সম্পাদন করে, এটাই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এখানে দেখুন এম এন মিশ্রর বইতে কি দেওয়া আছে, লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট মে বি ডিফাইন্ড এজ এ কন্ট্রাক্ট whereby the insurer in consideration of a premium undertake to pay a certain sum of money either on the date of the insured or on the expiry of a fixed period. আসলে লাইফ ইন্স্যুরেন্সে যে কেউ মারা গেলেই পেমেন্ট পরিশোধ করবেন এমনটি না, হতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা হতে পারে এবং এই নির্দিষ্ট সময় যখন শেষ হচ্ছে তখন কি হচ্ছে, এই লাইফ ইন্স্যুরেন্সের পেমেন্টটা করা হয়ে যাচ্ছে, এমনও হতে পারে। অথবা অন্য কিছু হতে পারে, যেমন এটা কেমন হতে পারে, হতে পারে যে কোনো পেমেন্ট ছিল, সেই পেমেন্টের যে বিষয়বস্তু আছে
বা একটা নির্দিষ্ট সময় আছে, এক্সপায়ারি আছে, সেই এক্সপায়ারির পরবর্তীতে এই পেমেন্ট হয়তো নির্ধারিত মনোনীত কোনো ব্যক্তিকে অথবা যিনি ইন্স্যুরেন্স করেছিলেন তাকে পরিশোধ করা হবে। তো এই যে বিষয়টা, যখন একজন ইনসিওরার এবং একজন ইনসিওর্ডের মধ্যে এরকম একটা চুক্তি হচ্ছে, এটাই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তারপরে দেখি আমরা ক্লাসিফিকেশন অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। লাইফ ইন্স্যুরেন্স পলিসি আসলে কত প্রকারের হতে পারে? এক নম্বর হচ্ছে ডিউরেশন অফ পলিসি। লাইফ ইন্স্যুরেন্সের পলিসির মানে সময়ের মাত্রা কতটুকু, এটা। মেথড অফ প্রিমিয়াম পেমেন্ট, কতভাবে আমরা প্রিমিয়াম পেমেন্ট করতে পারবো, এটার উপর একটা প্রকারভেদ হতে পারে। পার্টিসিপেশন ইন প্রফিট, আসলে এই যে প্রফিটটা দিবে বা এই বিষয়টা আসলে কতজন পার্টিসিপেট করবে, এটা নির্ধারিত মান অনুযায়ী এটা হতে পারে। তারপর হচ্ছে নাম্বার অফ লিভস কাভার, আসলে এটা কতজনের জীবন নিয়ে বীমা করা হচ্ছে। এবং যেমন দেখবেন যে যৌথ বীমা আছে, যেখানে অনেকজন মানুষের জীবন সংক্রান্ত বিষয়ে নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। মেথড অফ পেমেন্ট অফ ক্লেম অ্যামাউন্ট, আমরা এই ক্লেম অ্যামাউন্টটা কিভাবে পেমেন্ট করব ইত্যাদি। তারপরে হচ্ছে ডিউরেশন অফ পলিসি, আমরা পলিসিটার ডিউরেশনটা কত হবে, এটার উপরে যে ভিত্তি করে কিভাবে হতে পারে। অন দ্য বেসিস অফ ডিউরেশন, যখন আসলে আমরা ডিউরেশনের হিসাবটা চিন্তা করি, তখন অন দ্য বেসিস অফ ডিউরেশন অফ পলিসি লাইফ ইন্স্যুরেন্স মে বি ফলোইং টাইপস। লাইফ ইন্স্যুরেন্সের এই প্রকার হতে পারে: হোল লাইফ পলিসি, যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন এরকম করে একটা পলিসি নিলে হোল লাইফ পলিসি। টার্ম ইন্স্যুরেন্স পলিসি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি নিচ্ছেন, এটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি। আর একটা হচ্ছে ইন্ডোমেন্ট পলিসি। এই ইন্ডোমেন্ট পলিসি বলতে এটাও বোঝাচ্ছে যে আসলে এক্ষেত্রে আপনার যে প্রদান করতেছেন আপনি প্রিমিয়ামটা, এখানে নির্দিষ্ট সময়টা থাকবে। এই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদান করতে হবে এবং নির্দিষ্ট সময় শেষের পরে আপনি বীমাকৃত অর্থটি পেয়ে যাবেন। যেমন হোল লাইফ ইন্স্যুরেন্স পলিসি যেটা আছে, হোল লাইফ পলিসি মিনস দ্যাট পলিসি ইন হুইচ দ্য পলিসি হোল্ডার pays the amount of premium to the insurer till death, যতদিন বেঁচে আছেন ততদিন সে পরিশোধ করেই যাবেন। and at the end of the insured and at the date of the insured person the dependent will get benefited, এবং যখন তিনি মারা যান তারপরে তার ডিপেন্ডেন্ট যিনি আছে তাকে এটা প্রদান করা হয়ে থাকে। আর হোল লাইফ পলিসি আর ক্লাসিফাইড আন্ডার, হোল লাইফ পলিসি কয়ভাবে ক্লাসিফাই করা যায়, এটা হচ্ছে চারটা। সিঙ্গেল প্রিমিয়াম হোল লাইফ পলিসি, একবার প্রিমিয়াম দিবেন ব্যাস, সারা জীবনে আর দেওয়া লাগবে না। কন্টিনিউয়াস প্রিমিয়াম, সারা জীবন দিয়ে যাবেন। লিমিটেড পেমেন্ট হোল লাইফ পলিসি, কম সময়ের জন্য কম। কনভার্টিবল হোল লাইফ পলিসি, যে পলিসিটাকে কনভার্ট করা যায় সেটা হচ্ছে কনভার্টিবল হোল লাইফ পলিসি। তারপরে হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি। টার্ম ইন্স্যুরেন্স পলিসি is that policy which range from 2 months to 7 years. একটা বিষয় দেখবেন এখানে আসলে একটা বিষয় রয়েছে 2 months to 7 years। আমাদের টার্ম ইন্স্যুরেন্স পলিসি যেটা থাকবে সেটা 2 থেকে 7 বছরের মধ্যে হতে পারে। এটাই হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি, যেটার মেয়াদ একটা নির্ধারিত মাত্রায় থাকছে। আর জেনারেলি টার্ম পলিসি ইজ উইদাউট প্রফিট, সাধারণত প্রফিট হয় না। ইন দিস কেস সাম অ্যাসিউরড ইজ পেবল only in the event of date of the life assured occurring during the period. ক্লাসিফিকেশন অ্যাজ আন্ডার, আসলে টার্ম পলিসিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি মারা যান তাহলেই বীমা দাবি পরিশোধ করা হবে, আর যদি মারা না যান তাহলে বীমা দাবি পরিশোধ করা হবে না। এবং এটার মেয়াদ হচ্ছে 2 থেকে 7 বছর। আর এটার কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেটা টেম্পোরারি টার্ম পলিসি, সাময়িক টার্ম পলিসি, রিনিউয়েবল টার্ম পলিসি, যেটাকে নতুন করে রিনিউ করা যায়, কনভার্টিবল টার্ম পলিসি, যেটা আসলে কনভার্ট করা সম্ভব। এটাই। এখন টেম্পোরারি টার্ম পলিসি দেখুন, দিস পলিসি ইজ ওপেন ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, ইট উইল বি ওপেন ফর এ সিঙ্গেল প্রিমিয়াম, দিস পলিসি ক্যান নট বি কনভার্টেড ইনটু এনি আদার পলিসি, এটা অন্য কোনো পলিসিতে কনভার্ট করা যাবে না। রিনিউয়েবল টার্ম পলিসিটা হচ্ছে দিস পলিসিস আর রিনিউয়েবল, এটা রিনিউয়েবল করা যাবে এক্সপায়ারিতে। কনভার্টিবল মানে তো বুঝেন এটাকে কনভার্ট করা যাচ্ছে, এটা। ইন্ডোমেন্ট পলিসি, ইন্ডোমেন্ট পলিসিটা বুঝাচ্ছে যে ইন্ডোমেন্ট পলিসির প্রকারভেদ দিয়েছে, এবং ইন্ডোমেন্ট পলিসি হচ্ছে এখানে সময়টা শেষ হওয়ার পরে যিনি আছেন তিনি আসলে এটার যে পরিমাণটা, এই পরিমাণটা পেয়ে যাবেন। পিওর ইন্ডোমেন্ট, অর্ডিনারি ইন্ডোমেন্ট পলিসি,
তারপরে জয়েন্ট এন্ডোমেন্ট পলিসি, ডাবল এন্ডোমেন্ট পলিসি, ফিক্সড টার্ম এন্ডোমেন্ট পলিসি ইত্যাদি। প্রথমে দেখুন পিওর এন্ডোমেন্ট, যে পিওর এন্ডোমেন্ট পলিসি is for the benefits of the policy holder. If the policy holder is stayed within the period, he cannot claim against the policy, but after expiry of the term, if the policy holder leaves, he can claim against the premium. This policy is opposite of the term policy. যে আসলে টার্ম পলিসির এটা অপোজিট, যে এখানে বলছে but after expiry of the term, if the policy holder leaves, he can claim against the premium. তার মানে হচ্ছে মনে করেন বীমা করা হলো এবং বীমার এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে টাকা পাবে না, কিন্তু এই বীমা করার পরবর্তী সময় বীমা সম্পূর্ণ শেষ করা পর্যন্ত তিনি যদি প্রিমিয়াম পরিশোধ করেন তাহলে নির্দিষ্ট সময় পরে তিনি এই টাকাটা পাবেন। এটা হচ্ছে টার্ম পলিসির বিপরীত। টার্ম পলিসিটা যেমন ছিল, যে টার্ম পলিসিটা ছিল যদি তিনি যদি মারা যান তবেই কেবল টাকা পাবেন, তবে তিনি যদি বেঁচে থাকেন তাহলে টাকা পাবেন না। অর্ডিনারি এন্ডোমেন্ট পলিসি, এটা হচ্ছে দ্য এন্ডোমেন্ট পলিসি which is taken the endowment policy which is taken for a specified term of years. এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া থাকে। The sum which are assured being payable either on the life assured date during the period or is survival to the end of the period. তার মানে এটা হচ্ছে এমন একটা পলিসি যেখানে আসলে কি করতেছে, the sum which are assured being payable এটা পরিশোধ করা হবে either on the life assured date during the period or on is survival to the end of the period. যদি আসলে কি হচ্ছে, এটা হচ্ছে কেউ যদি এই অর্ডিনারি এন্ডোমেন্ট পলিসি গ্রহণ করেন, ধরা গেল তার বীমার মেয়াদ হচ্ছে 2 বছর, তো 2 বছরের মধ্যে যদি কেউ মারা যান তাহলে এই 2 বছর শেষের পরে তার যে সার্ভাইভাল বা মনোনীত প্রার্থীকে এই বীমার টাকা পরিশোধ করা হবে। আর যদি তিনি বেঁচেও থাকেন তাহলে তার মনোনীত প্রার্থীকে এই 2 বছর শেষে এই টাকা পরিশোধ করা হয়ে যাবে। জয়েন্ট লাইফ এন্ডোমেন্ট পলিসি, যেখানে আসলে the endowment policy which covers more than one life is under a single policy and sum assured is payable on the expiry of the term or the date of unassured leaves during the endowment period is called a joint life endowment policy. এখানে বলেছে যেমন দেখবেন এখানে জয়েন্ট লাইফ এন্ডোমেন্ট পলিসিতে কয়েকজন মিলে বীমা করলে একজন মারা গেলে পরবর্তীতে সবাইকে সেই নির্দিষ্ট পরিমাণ যে বীমা দাবি আছে সেই বীমা দাবির যে বিষয়গুলো আছে সেভাবে মীমাংসা করে দেওয়া হয়। এইটা পরবর্তী ডাবল এন্ডোমেন্ট পলিসি। ডাবল এন্ডোমেন্ট পলিসির বিষয় কি বলছে দেখুন, যে ইন দিস পলিসি ইফ দ্য লাইফ অ্যাসিউড ডাইস, যার লাইফটা অ্যাসিউড করা হয়েছে তিনি যদি মারা যান ডিউরিং দ্য এন্ডোমেন্ট পিরিয়ডে, দ্য বেসিক সাম হুইচ ইজ অ্যাসিউড is payable and if he serves at the end survive হবে এখানে survives at the end of the term double of the sum assured is payable। এখানে বিষয় হচ্ছে দেখুন যে if the life assured dies during the endowment period the basic sum which is assured is payable and if he survives at the end of the term double of the sum assured is payable। তার মানে হচ্ছে দেখুন ডাবল এন্ডোমেন্ট পলিসিতে হচ্ছে কেউ যদি একটা বীমা দাবি করে, বীমার টাকা বীমা করে, হতে পারে সেটা 1 লক্ষ টাকার, এটা আসলে সেই নির্দিষ্ট পরিমাণ টাকা যদি এই বীমার যে 1 বছর মেয়াদ ছিল, ধরলাম 1 বছর, এর ভেতরে যদি সে দিতে পারেন এবং এর ভেতরে যদি তিনি মারা যান তাহলে তিনি সে 1 লক্ষ টাকাই পাবেন, এবং তিনি যদি এর ভেতরে মারা না যান তিনি পুরো 1 বছর প্রিমিয়াম পরিশোধ করেন তাহলে প্রিমিয়াম পরিশোধ করার পরবর্তী সময়ে তিনি সে 1 লাখ টাকার দ্বিগুণ অর্থাৎ 2 লক্ষ টাকা তিনি কি পাবেন সেই বীমার দাবি হিসেবে পেয়ে যাবেন। ফিক্সড টার্ম এন্ডোমেন্ট পলিসি, এটা হচ্ছে the policy in which the sum assured is payable only at the end of the stipulated period but the premium cases if death of the policy holder occurs earlier। এখানে হবে ceases মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, মানে এখানে বলছে যে ফিক্সড টার্ম এন্ডোমেন্ট পলিসি হচ্ছে the policy in which the sum assured is payable only at the end of the stipulated period but the premium ceases if the death of the policy holder occurs earlier। তার মানে হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময়ে আসলে এটা ঘটবে এবং একটা নির্দিষ্ট সময়ে ঘটার পরিপ্রেক্ষিতে যদি আসলে এখানে কি হয় তার আগে বীমাকারী কোম্পানি বীমা গ্রহীতা মারা যান তাহলে এটার প্রিমিয়াম পরিশোধ করতে হবে না, কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করা হবে। তো আমাদের মেন যে বিষয় 3টা বা যে 3টা পলিসি নিয়ে সবসময় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে
আমাদের সর্বপ্রথম যেটা ছিল সেটা একটু দেখি আমরা। ক্লাসিফিকেশন অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ডিউরেশন অফ পলিসি, মেথড অফ প্রিমিয়াম পেমেন্ট, পার্টিসিপেশন ইন প্রফিট, নাম্বার অফ লিভস কভার, মেথড অফ পেমেন্ট অফ ক্লেম অ্যামাউন্ট। তো ডিউরেশন অফ পলিসি থেকে আমরা হোল লাইফ পলিসি, টার্ম পলিসি, ইন্ডেমনিটি পলিসি, এই তিনটাকে একটু বেশি মাথায় রাখবো। এক নম্বরে ডিউরেশন অফ পলিসি থেকে হোল লাইফ, সারা জীবন আপনাকে টাকা পরিশোধ করে যেতে হবে এবং যখন আসলে কি হচ্ছে যে যখন এই ইনসিওরড পারসন মারা যাচ্ছেন তখন আসলে কি হচ্ছে, এই টাকাটা পরিশোধ করা হচ্ছে এবং এটা বিভিন্ন প্রকার হতে পারে যার মাধ্যমে আসলে এটা হয়ে থাকে। এবং এটা হচ্ছে কি হোল লাইফ পলিসি হচ্ছে তিনি মারা যাওয়ার পরেই টাকাটা পরিশোধ করা হবে, এর আগে না। তারপর হচ্ছে টার্ম পলিসি। এই টার্ম পলিসিটা হচ্ছে তিনি যদি ওই নির্দিষ্ট বীমার সময়ের মধ্যেই মারা যান তাহলে এটার বীমা দাবি পরিশোধ করা হবে। মনে করেন কেউ 3 বছরের জন্য বীমা করলো, 3 বছরের মধ্যে তিনি মারা গেলেন না, তাহলে কিন্তু ওনার আর বীমা দাবি পরিশোধ করার উপায় থাকবে না। অর্থাৎ 3 বছর পরেও যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোনো টাকা পরিশোধ করা হবে না। আর ইন্ডেমনিটি পলিসিটা হচ্ছে আপনি বীমা করলেন, বীমা করার পরবর্তীতে আপনি বীমা প্রিমিয়াম জমা দিলেন এবং নির্দিষ্ট সময় পরে আপনাকে অথবা আপনার মনোনীত প্রার্থীকে, আপনি বেঁচে থাকলেও পাবেন, আপনি মারা গেলে আপনার মনোনীত প্রার্থী যিনি আছেন তিনি পেয়ে যাবেন। এই তিনটাই হচ্ছে ডিউরেশন অফ পলিসি অনুযায়ী প্রকারভেদ। এর আরো কিছু সাব প্রকারভেদ রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা খুব একটা কঠিন কিছু না। আর এম এন মিশ্র যেটা রয়েছে, এম এন মিশ্রর বইটাতে আরো ক্লিয়ার ভাবে লেখা আছে, সেখান থেকে এগুলো নেওয়া আছে বেশিরভাগ। আপনারা সেটা বুঝলেও পড়লেও ইজিলি বিষয়গুলো ক্যাচ করতে পারবেন। মেথড অফ প্রিমিয়াম পেমেন্ট, আমরা প্রিমিয়াম কতভাবে পেমেন্ট করি তার উপরে হতে পারে, যেমন সিঙ্গেল প্রিমিয়াম হতে পারে, লেভেল প্রিমিয়াম হতে পারে। এটা পার্টিসিপেশন ইন প্রফিট, প্রফিটে আমরা কতভাবে পার্টিসিপেট করি, যেমন উইদাউট প্রফিট পলিসি আর উইথ প্রফিট পলিসি। যে ক্ষেত্রে আসলে প্রফিট পলিসিটা মেটার করে সেটা হচ্ছে উইদাউট প্রফিট পলিসি, যেখানে মেটার করে না। আর যেখানে প্রফিট আসলে মেটার করে, যেমন দ্য পলিসি হুইচ আর এন্টাইটেড টু শেয়ার দ্য প্রফিট অফ দ্য ইনসিওরার and the policy holder can share the profit and not loss, that is called উইথ প্রফিট পলিসি। তার মানে যেখানে প্রফিট শেয়ারিং করার যে পলিসিটা থাকে সেটাই হচ্ছে আপনার অর্থাৎ বীমা করার কারণে, বীমা জীবন বীমায় তো আসলে অ্যামাউন্ট অনেক বেশি হয়, এই অ্যামাউন্ট থেকে যে প্রফিটটা থাকে এই প্রফিটটা শেয়ার করার পলিসিটা, এটাই যদি কোনো পলিসি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে, যেটাই পলিসি থাকবে শেয়ার করার সেটা হচ্ছে উইথ প্রফিট পলিসি, আর যেটাই এই প্রফিট শেয়ার করার কোনো পলিসি থাকবে না সেটা হচ্ছে উইদাউট প্রফিট পলিসি। নাম্বার অফ লিভস কভার হতে পারে একটা জীবন অথবা অধিক জীবন। একটা জীবন হলে সেটা সিঙ্গেল লাইফ পলিসি, অধিক জীবন হলে মাল্টিপল লাইফ পলিসি। মেথড অফ পেমেন্ট অফ ক্লেম অ্যামাউন্ট, আমরা ক্লেম অ্যামাউন্ট কতভাবে পেমেন্ট করতে পারি এটার উপরে ডিপেন্ড করে। যেমন লামসাম পেমেন্ট আমরা একটা দিয়ে দিতে পারি। লামসাম পেমেন্ট বলতে আসলে লামসাম পেমেন্ট বোঝায় যে এককালীন পরিশোধ। যেমন আমরা এককালীন যে কোনো অ্যামাউন্ট যদি আমরা দিই সেটাকে আসলে বলে লামসাম পেমেন্ট, অর্থাৎ যে এককালীন প্রদত্ত টাকা যেটা, সেটা আমরা হয়তোবা প্রিমিয়ামটাকে এককালীন পরিশোধ করে দিলাম। আর একটা আছে ইনস্টলমেন্ট অ্যানুইটি অফ পলিসি, যদি আমরা ইনস্টলমেন্ট করে এটা পরিশোধ করি এটাও হবে। অ্যানুইটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যে প্রদান যেটা সেটা, যেমন a life annuity may be defined as a contract whereby the insurance company agrees in consideration of a certain payment to pay to the beneficiary to a fixed regular income during a given status. আসলে এখানে হচ্ছে আপনার অ্যানুইটির ক্ষেত্রে আপনি যখন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে কোনো টাকা পরিশোধ করবেন, পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনো মনোনীত ব্যক্তিকে প্রদান করবে, এটা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটির অনেক অঙ্ক আছে, এটা আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে করে থাকবেন। An annuity is a periodical payment made in exchange for the purchase money for the remainder of the lifetime of a person or for a specified period. অর্থাৎ অনেক এটা হচ্ছে অনেকটা যেমন আমাদের যেমন কিসের মতো, পেনশনের মতো, যে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এই সম্পর্কিত যে বিষয়টা আছে এই সম্পর্কিত একটা বিষয় আপনার আপনি পেতেই থাকবেন। এটা আসলে অনেকটা লাইফের যে অ্যানুইটি যে বিষয়টা রয়েছে সেটা, যে আপনাকে একটা নির্দিষ্ট সময় আপনি প্রিমিয়াম পরিশোধ করার পরবর্তীতে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে থাকবে। অবজেক্টিভস অফ অ্যানুইটি, আমরা অ্যানুইটির কোন কোন অবজেক্টিভস গুলো পেয়ে যাই, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সলভেন্সি ইন ওল্ড এজ। আপনি যদি একটা অ্যানুইটি কেনা থাকে তাহলে আপনি বৃদ্ধ বয়সে একটা পেনশনের মতো সাপোর্ট পাচ্ছেন। সেলফ কনজিউম,
আপনার যে নিজস্ব যে ভোগগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে করতে পারেন। মিনিমাম ইউটিলাইজেশন অফ অ্যাসেট, অ্যাসেটের মিনিমাম ইউটিলাইজেশন গুলো করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যানুইটির বৈশিষ্ট্য বা সুবিধা। ক্লাসিফিকেশন অফ অ্যানুইটি, অ্যানুইটি আসলে কত প্রকার। একটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি, ইমিডিয়েট মানেই তো বোঝেন খুব দ্রুত, তার মানে হচ্ছে the annuity which commences immediate after the end of the first income period, that is called immediate annuity. If the annuity is to be paid, then the first installment will be paid at the expiry of 1 year. In a half year annuity, the payment will begin at the end of the 6 months. আসলে immediate annuity বলতে আপনি যখন annuity পরিমাণটা পরিশোধ মানে করতেছেন, the annuity which commences immediate after the end of the first income period, that is called immediate annuity. If the annuity is to be paid, then the first installment will be paid at the expiry of 1 year. In a half yearly annuity, the payment will begin at the end of 6 months. So immediate annuity বলতে যেটা বোঝায়, ইমিডিয়েট অ্যানুইটি বলতে বোঝাচ্ছে যখন আপনি অ্যানুইটির টাকাটা পরিশোধ করছেন বীমাকারীকে, তার পরবর্তীতে আপনার অ্যানুইটিটা শুরু হচ্ছে, এটা অনেকটা ইমিডিয়েট অ্যানুইটি। ডিফার্ড অ্যানুইটি, এখানে বলছে the annuity contract in which the payment of annuity starts after a deferred period of time. মানে ইমিডিয়েট অ্যানুইটি মানে হচ্ছে আজকেই আপনি বীমাকারীকে টাকা পরিশোধ করলেন, আপনার দেখা যাচ্ছে আগামী মাস থেকে আপনার অ্যানুইটি শুরু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি। ডেফার্ড অ্যানুইটি মানে হচ্ছে আপনি হয়তোবা 2010 সালে আপনি টাকা পরিশোধ করেছিলেন, আপনার অ্যানুইটি শুরু হবে 2012 সালে, এটা হচ্ছে ডেফার্ড অ্যানুইটি, একটা নির্দিষ্ট সময় পরে শুরু হবে। সিঙ্গেল লাইফ অ্যানুইটি, যে অ্যানুইটিটা আসলে সিঙ্গেল লাইফের ভেতরে আসলে আপনার রয়েছে, যেমন দ্য অ্যানুইটি ইন হুইচ এ সিঙ্গেল পারসন ইজ এ কন্ট্রাক্টর, দ্যাট ইজ কল্ড a single life annuity. তার মানে হচ্ছে the annuity a single person is a contractor, that is called a single life annuity. This annuity is most beneficial to those who have no dependent and want to use all his savings during his lifetime. This annuity will be for a single person. অর্থাৎ যদি কোনো একক ব্যক্তির জন্য কোনো অ্যানুইটি করা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল লাইফ অ্যানুইটি। মাল্টিপল লাইফ অ্যানুইটি ঠিক এটার বিপরীত। সিঙ্গেল প্রিমিয়াম অ্যানুইটি, যদি আসলে যে কোনো কারণে আপনি অ্যানুইটির পরিমাণ টাকাটা একবারে পরিশোধ করতে চান, সেটা সিঙ্গেল লাইফ প্রিমিয়াম অ্যানুইটি। লেভেল প্রিমিয়াম, আপনি অনেকগুলো প্রিমিয়াম দিচ্ছেন এবং সবগুলো একটা সমান পরিমাণ, এটা হচ্ছে লেভেল প্রিমিয়াম অ্যানুইটি। টেম্পোরারি লাইফ অ্যানুইটি, যদি আসলে ক্ষণস্থায়ী কোনো অ্যানুইটি নিতে চান, যেমন দ্য অ্যানুইটি ইন হুইচ দ্য পেমেন্ট at the end of the specified period or at the date of death, which even is earlier, that is called temporary life annuity. এখানে বলেছে যে অ্যানুইটির বিষয়টা, যে দ্য অ্যানুইটি ইন হুইচ দ্য পেমেন্ট সিসেস এট দ্য এন্ড অফ এ স্পেসিফাইড পিরিয়ড। যদি একটা স্পেসিফাইড পিরিয়ড করা থাকে যে 1 বছর পর্যন্ত এই অ্যানুইটির করার জন্য যে টাকা সেটা বীমাকারীকে পরিশোধ করা হবে, অথবা তারপরে যদি তিনি মারা যান তাহলে পরিশোধ করা হবে না। তো এই যে স্বল্প সময়ের জন্য আসলে যে এটা অ্যানুইটি করা হচ্ছে প্রিমিয়াম পরিশোধ করার বিনিময়ে, প্রিমিয়াম গুলো, অর্থাৎ এই টেম্পোরারি লাইফ অ্যানুইটি বলছে যে এই টেম্পোরারি লাইফ অ্যানুইটির ক্ষেত্রে প্রিমিয়াম পেমেন্টটা টেম্পোরারি, অল্প কিছুদিন এই প্রিমিয়ামটা পেমেন্টটা করার পরবর্তীতে তার অ্যানুইটিটা একটা নির্দিষ্ট সময়ের পরে শুরু হয়ে যাবে। রিটায়ারমেন্ট অ্যানুইটি পলিসি, যদি আসলে কি রিটায়ারমেন্ট এজে এসে আপনার অ্যানুইটিটা পেতে চান, এটা হচ্ছে রিটায়ারমেন্ট অ্যানুইটি পলিসি। দিস অ্যানুইটি ইজ ইস্যুড আন্ডার দ্য ফলোইং কন্ডিশন, এটা এই কন্ডিশনে ইস্যু করা হয়ে থাকে। সারেন্ডার ভ্যালু, সারেন্ডার ভ্যালু হচ্ছে যখন আপনি কোনো একটা বীমা করেছিলেন কিন্তু এই মুহূর্তে আসলে আপনি সেই বীমার প্রিমিয়ামটা পরিশোধ করতে পারছেন না, এটাকে বলে হচ্ছে সারেন্ডার ভ্যালু। যে ক্ষেত্রে আপনার এই টাকাটা পরিশোধ করতে পারছেন না, তাহলে এইটা বীমাকারী কোম্পানিকে বলার পর তারা যাবতীয় বিচার বিবেচনা করে যদি আপনাকে কোনো টাকা পরিশোধ করে তাহলে এটাকে বলে সারেন্ডার ভ্যালু। দ্য ফর্ম অফ পেমেন্ট সারেন্ডার ভ্যালু, আসলে সারেন্ডার ভ্যালু ভাবে পে করা যায় সে বিষয়টা এখানে দেওয়া রয়েছে। ক্যাশ সারেন্ডার ভ্যালু, সারেন্ডার ভ্যালু ক্যাশে দেওয়া যেতে পারে। তারপর রিডিউস পেইড আপ ইন্স্যুরেন্স, হয়তোবা দেখা যাচ্ছে কি আপনার হয়তোবা পেমেন্ট পরিশোধ, আপনি একটা বীমা করেছিলেন 5 লক্ষ টাকায়, আপনি হয়তোবা পেমেন্ট দিয়েছেন 2 লক্ষ টাকা,
এখন ওই 2 লক্ষ টাকা কি কোনো নতুন কোনো ইন্স্যুরেন্সে কনভার্ট করা যায় কিনা, খুব রিডিউস পেইড আপ ইন্স্যুরেন্সে, সেটাও করা যেতে পারে। এক্সটেন্ডেড টার্ম পলিসি, হয়তোবা সেটার টার্মটা বা সময়টা একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, বাড়িয়ে দিয়ে সেটাকে কোনো কিছু করা যায় কিনা, এটাও করা যেতে পারে। অটোমেটিক প্রিমিয়াম লোন, হয়তোবা সেটা থেকে আসলে আপনাকে কোনো লোনে কনভার্ট করে আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া যাবে কিনা, এটাও করা যেতে পারে। পারচেজ অফ অ্যানুইটি, হয়তোবা আপনাকে যে পরিমাণ তারা প্রিমিয়াম আপনি পরিশোধ করতে পেরেছিলেন সেটাকে তারা কোনো অ্যানুইটিতে কনভার্ট করে দিতে পারে, এটাও হতে পারে। তো এই যে বিষয়গুলো ছিল এগুলো হচ্ছে আমাদের টোটালি আপনার সারেন্ডার ভ্যালুর পেমেন্টের যে ফর্ম। অর্থাৎ আপনি যদি একটা সময় এসে দেখেন আমি আর টাকা পয়সা দিতে পারবো না বীমা কোম্পানিকে, তো সেক্ষেত্রে বীমা কোম্পানি এই কাজগুলো করে তারা আপনার প্রিমিয়ামটাকে পরিশোধ করতে পারে। তারপরে আছে দেখুন যে বিষয়গুলো, দ্য বেসিস অফ ক্যালকুলেশন অফ সারেন্ডার ভ্যালু আর মেথড অফ ক্যালকুলেটিং সারেন্ডার ভ্যালু। আসলে সারেন্ডার ভ্যালু আমরা কতভাবে ক্যালকুলেট করতে পারি। এক নম্বর দেশে দ্য অ্যাকুমুলেশন অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে সেভিংস অ্যাপ্রোচ। আসলে সারেন্ডার ভ্যালু আসলে কতভাবে আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। দ্য বেসিস অফ ক্যালকুলেশন অফ সারেন্ডার ভ্যালু আর মেথড অফ ক্যালকুলেটিং সারেন্ডার ভ্যালু, যে আমরা তো প্রিমিয়াম দিতে দিতে একটা সময় অক্ষম হয়ে গেলাম, এখন কিভাবে সারেন্ডার ভ্যালু পেতে পারি, এটা দ্য অ্যাকুমুলেটেড অ্যাপ্রোচ একটা, আর একটা সেভিংস অ্যাপ্রোচ। অ্যাকুমুলেটেড অ্যাপ্রোচটা হচ্ছে, under this approach surrender value is the accumulation of overcharges in the net premium. It is a scientific approach because it is allows surrender values to all types of policies. Surrender values are not allowed to the term policy and pure endowment policy because there is the question of payment may or may not arise. The formula to the calculate surrender value under accumulation approach, সেটা হচ্ছে সারেন্ডার ভ্যালু সমান সমান আপনার ফুল রিজার্ভ মাইনাস সারেন্ডার চার্জেস। তার মানে মনে করেন আপনি বীমা করেছিলেন 5 লক্ষ টাকার, এই মুহূর্তে মনে করেন আপনার টোটাল মিলে বীমার প্রিমিয়াম পরিশোধ করেছেন 2 লক্ষ টাকা। তো এই 2 লক্ষ টাকা প্রিমিয়াম পরিশোধের বিপরীতে তাদের যে সারেন্ডার চার্জ আছে সেটা হয়তো বা 50,000। তাহলে আপনি 50,000 টাকা বাদ দিয়ে হয়তো বা 1,50,000 যেটা আছে সেটা সারেন্ডার ভ্যালু পেয়ে যাবেন। আর ফুল রিজার্ভ বলতে আপনি যে প্রিমিয়াম পরিশোধ করেছেন এটার উপর যে ইন্টারেস্ট আর্ন করেছেন সেটা, আর শেয়ার অফ ডেথ ক্লেম যেটা ছিল সেই অংশটুকু, এবং ওভারঅল চার্জেস যেটা আছে এই অংশটুকু এর থেকে বাদ যাবে। সারেন্ডার চার্জেস কোনগুলো, যে আপনি যখন আপনি বীমা নিতে পারছেন না বা এই টাকা খরচ বহন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার কিছু সারেন্ডার করার পরে কিছু চার্জ আছে যেগুলো বীমা কোম্পানি চার্জ করে থাকেন। ইনিশিয়াল এক্সপেন্স গুলা, অ্যাডভার্স ফিনান্সিয়াল সিলেকশন, অ্যাডভার্স মর্টালিটি সিলেকশন ইত্যাদি ইত্যাদি, কস্ট অফ সারেন্ডার, তাদের যে প্রসিজার, এই প্রসিজারে যদি তাদের কোনো চার্জ এক্সট্রা থেকে থাকে বীমা কোম্পানি, তাহলে সেটা তারা এখানে চার্জ করবে। সেভিংস অ্যাপ্রোচটা হচ্ছে, এখানে দেখুন আমরা সেভিং অ্যাপ্রোচের সূত্রটা একটু দেখি, যে সারেন্ডার ভ্যালু বলতে সাম অ্যাসিউরড, এর সাথে অ্যাকুমুলেটেড ভ্যালু অফ ফিউচার এক্সপেন্স, এর সাথে যে অ্যাকুমুলেটেড ভ্যালু আছে সেই ফিউচার এক্সপেন্স সেটা, ফিউচার রিভার্সনারি বোনাস যেটা সেটা, এই তিনটা যোগ করে আমরা এর থেকে বাদ দিতে হবে অ্যাকুমুলেটেড ভ্যালু অফ অল ফিউচার প্রিমিয়াম, যেসব ফিউচার প্রিমিয়াম হওয়ার কথা ছিল সেসব বিষয়টা, এবং এক্সপেন্সেস ইনকার্ড ইন প্রসেসিং দ্য সারেন্ডার ভ্যালু। এই দুইটা অংশ আমরা বাদ দিলে আমরা পেয়ে যাব সারেন্ডার ভ্যালু কোনটা। প্রথমে সাম অ্যাসিউরড, আসলে কত টাকার বীমা আমাদের নেওয়া ছিল, এর সাথে সাথে অ্যাকুমুলেটেড ভ্যালু অফ ফিউচার এক্সপেন্সেস, আমাদের যেসব খরচ হতে পারতো সেই খরচগুলোর একটা অ্যাকুমুলেটেড ভ্যালু আমরা এখানে দিই। ফিউচার রিভার্সনারি বোনাস যেটা আছে অর্থাৎ বীমার সাথে জড়িত, এইটাও আমরা এখানে ধরেছি, এবং এই তিনটাকে যোগ করার পর আসলে আমাদের যে খরচ ছিল বা কোম্পানি যে খরচ ছিল সেই খরচগুলো এখানে বাদ দিয়েছেন, তারপরে সারেন্ডার ভ্যালু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সেভিংস অ্যাপ্রোচ। মর্টালিটি টেবিল মানে তো বোঝেন, যে টেবিল দ্বারা আসলে একটা মৃত্যু হার পঞ্জি বলে, যে কতজন মানুষ মারা গিয়েছেন আর কতজন বীমা গ্রহণ করেছিলেন, এইটার একটা তালিকা যেটা করা হয় এটাই মর্টালিটি টেবিল। ফিচার্স অফ মর্টালিটি টেবিল, যেটা আসলে আমরা কি কি বুঝতে পারি, অবজারভেশন অফ জেনারেশন, আমরা এই জেনারেশনের একটা অবজারভেশন করতে পারি। স্টার্ট পয়েন্ট কোথায় ছিল, কত বছর এজ থেকে ছিল সেটা করতে পারলি একটা বাৎসরিক এস্টিমেশন আসে। মর্টালিটি অ্যান্ড সার্ভাইভাল রেটস যেটা আছে, কত মানুষ মরছে কত মানুষ বাঁচতেছে সেইটা। প্রিমিয়ামটা আসলে কি, প্রিমিয়ামটা হচ্ছে বীমাকারী বা বীমা কারক কোম্পানি আমাদের যে নিশ্চয়তা দিচ্ছেন, এই নিশ্চয়তা প্রদান করতে তাদের খরচ বহন এবং তাদের এই আমাদের ঝুঁকি উপশম করার জন্য আমরা তাদেরকে যে সুবিধাটা দিই সেটাই হচ্ছে প্রিমিয়াম। যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম মিনস অ্যানুয়াল পেমেন্ট মেড বাই পারসন,
এটা একটা বাৎসরিক পেমেন্ট একটা ব্যক্তি অথবা একটা কোম্পানি করতে পারে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে। তারপরে হচ্ছে দ্য কনসিডারিং ফ্যাক্টরস ফর ক্যালকুলেটিং রেট অফ প্রিমিয়াম। আসলে আমরা প্রিমিয়াম রেট কিভাবে নির্ধারণ করব, ক্যালকুলেটিং ফ্যাক্টর কোনগুলো? একটা হচ্ছে প্রপোজড ইনস্যুরড সাম। আমরা যদি একটা ইন্স্যুরেন্সে প্রপোজ করি যে আসলে আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি যদি চায় আমাদেরকে এত টাকা করে প্রিমিয়াম দিতে হবে, সেটা হতে পারে। দেন টাইম পিরিয়ড অফ ইন্স্যুরেন্স পলিসি, যেমন টাইম ইন্স্যুরেন্স পলিসি আসলে কত সময়ের জন্য হচ্ছে, এটাও আসলে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে পেমেন্ট প্রিমিয়ামের রেট নির্ণয় করার জন্য। নেচার অফ রিস্ক, আসলে রিস্কটা কেমন এটার উপরে ডিপেন্ড করে যে আসলে প্রিমিয়ামের রেটটা কেমন হবে। নেচার অফ ইন্স্যুরেন্স পলিসিটা কেমন, অনেক ভারী নাকি হালকা, এটার উপরে ডিপেন্ড করবে। এবং ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, বিভিন্ন ম্যানেজমেন্টের বিভিন্ন প্রকার খরচ আছে, কোনটা ব্যয় করতে বা কোনটা বহন করতে বা কোনটা নিয়ন্ত্রণ করতে কেমন খরচ আসছে তার উপর ডিপেন্ড করে এটা হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ প্রিমিয়াম, আমরা প্রিমিয়ামকে কতভাবে ক্লাসিফাই করতে পারি? একটা হচ্ছে নেট প্রিমিয়াম, একটা হচ্ছে গ্রস প্রিমিয়াম। নেট প্রিমিয়াম কোনটা? যেমন দেখবেন the net premium is based on the mortality and interest rate. These are subdivided into two types. এটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম আর এটা হচ্ছে লেভেল প্রিমিয়াম। যদি আমরা একটা সিঙ্গেল প্রিমিয়ামের টোটাল টাকা পরিশোধ করে দিই এটা সিঙ্গেল প্রিমিয়াম। লেভেল প্রিমিয়ামে বলতে এটা আসলে আমরা কয়েকটা ভাগে এটাকে পরিশোধ করি। নেট প্রিমিয়াম, এটা প্রিমিয়ামের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরছে যে আসলে আমরা কিভাবে প্রিমিয়ামটা পরিশোধ করব। যেমন প্রবাবল অ্যামাউন্ট অফ ক্লেম মাইনাস এখানে প্রবাবল ইন্টারেস্ট অর প্রফিট অর নাম্বার অফ ইনসিওরড পারসনস ডিভাইডেড বাই নাম্বার অফ ইনসিওরড পারসন। এখানে নেট প্রিমিয়াম যেটা আছে এটা আমরা এইভাবেও অনেক সময় ক্যালকুলেট করে থাকি। গ্রস প্রিমিয়াম, এখানে আসলে গ্রস প্রিমিয়াম is that premium which is charged by the insured to meet the amount of claims and expenses. The gross premium includes the net premium and loading. এখানে দেখুন লোডিং এক্সপেন্সেস হচ্ছে মেডিকেল এক্সামিনার ফি, এজেন্ট কমিশন, প্রিপারেশন অফ পলিসি, রিকারিং এক্সপেন্সেস, ফাইনাল এক্সপেন্সেস এটসেট্রা। এবং এই ফর্মুলা যেটা দ্বারা আমরা গ্রস প্রিমিয়াম নির্ণয় করি সেটা হচ্ছে এটা, যেমন নেট প্রিমিয়াম এবং এটার সাথে যোগ করি এক্সপেক্টেড এক্সপেন্স, যে এক্সপেন্স গুলো আমাদের থাকবে বা কোম্পানিতে হয়ে থাকে সেগুলো। ক্রিটিসিজম অফ মর্টালিটি টেবিল, আসলে প্রত্যেকটা জিনিসের কিছু ক্রিটিসিজম আছে। তো মর্টালিটি টেবিলে যে ক্রিটিসিজম গুলো রয়েছে সেগুলো আমরা দেখি। যে মর্টালিটি টেবিল, যেমন প্রিপারেশন অফ সাচ এ টেবিল ইজ ডিফিকাল্ট বিকজ লার্জ নাম্বার অফ পারসনস at an attained age is impartible. মানে এখানে বলছে যে একটা নির্দিষ্ট এজের অনেক মানুষকে পাওয়াটা অনেকটা অসামঞ্জস্য বিষয়। কনস্ট্যান্ট ওয়াচ অন দেম ইজ নট পসিবল, আসলে এটা কনস্ট্যান্ট ওয়াচটা একটু কস্টলি হয়ে যায়। এবং এর সাথে সাথে বলেছে ইট উইল বি রিকোয়ার এ লং পিরিয়ড টু কনস্ট্রাক্ট দ্য টেবিল ফর হুইচ এ পার্মানেন্ট অফিসার ইজ রিকোয়ার্ড স্টে ফর অ্যাবাউট 100 ইয়ার্স। তো এটার জন্য একটা পার্মানেন্ট লোক দরকার, সেটা আসলে একটা কস্টলি প্রসিজারে চলে যাচ্ছে। এবং a lot of money and time will be wasted to record the number of death every year. আমরা প্রতি বছর যে আসলে প্রচুর পরিমাণ মানুষ মরার জন্য যে রেকর্ডটা করছে এটার জন্য আসলে অনেক বেশি সময় এবং শ্রম, সময় এবং টাকা এই দুটার অপচয় হচ্ছে। তো এটা হচ্ছে ক্রিটিসিজম অফ মর্টালিটি টেবিল। আমাদের লাইফ ইন্স্যুরেন্সের কিছু অঙ্ক রয়েছে যেটা আমরা ক্লাসে দেখব। সেটা হচ্ছে এম এন মিশ্রর বই থেকে প্রিমিয়াম কিভাবে নির্ণয় করা যায়, প্রিমিয়াম নির্ণয় করার বিষয়গুলো, এবং কোন বীমার যে পলিসিগুলো রয়েছে যেমন পিওর ইন্ডেমেট পলিসি, টার্ম পলিসি, এবং এই যে এই পলিসিগুলোকে কিভাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম গুলো নির্ণয় করে, এই নির্ণয় করাগুলো আমরা অঙ্কে দেখব। তো অঙ্কে আমরা এম এন মিশ্রর বই থেকে ক্লাসে অঙ্কগুলো সলভ করব। তো আপনারা সবাই সেই ক্লাসে অঙ্কগুলো সলভ করবেন, তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা এটার পর একটা সলভিং ক্লাস নেব। তো সে পর্যন্ত ভালো থাকুন, এবং এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে এম এন মিশ্রর বই থেকে প্রিমিয়াম নির্ধারণের বিষয়গুলো, অ্যানুইটি নির্ণয় করার বিষয়গুলো, সারেন্ডার ভ্যালু নির্ণয় করার বিষয়গুলো, এইগুলো আপনারা এম এন মিশ্রর বই থেকে ওই সব ছোট ছোট অঙ্কগুলো দেখতে থাকুন। অঙ্কগুলো খুবই সাধারণ, আপনারা বিষয়ের সাথে ইতিমধ্যে পরিচিত আছেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আমরা সলভিং ক্লাসে আলোচনা করে দিব। তো ভালো থাকুন, আমাদের পরবর্তী ভিডিও আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে। ধন্যবাদ সবাইকে।